স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটি 5000 কিলোমিটার আমি চালিয়েছি এবং এই 5000 কিলোমিটার চালানোর পরে এই বাইকটি নিয়ে আমার অভিজ্ঞতা এবং এই 5000 কিলোমিটার চালানোতে আমার কি কি জিনিস পরিবর্তন করা হয়েছে এবং কতবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি এবং বাইকের পিছনে কি কি মেজর আমি খরচ করেছি তার সবকিছুই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরবো। অফিসিয়াল ইয়ামাহা কোম্পানির বাইক এবং হচ্ছে এই বাইকটি আমার এখন 5000 কিলোমিটার পূর্ণ হয়েছে। তো এই 5000 কিলোমিটারে আমি যদি আপনাদেরকে একটু মিটারটা দেখাই, দেখেন আমার ওডোমিটারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ওডোমিটারটাতে আমার এখন আছে হচ্ছে আমি এখান থেকে দেখাই, এই যে ওডো দেখতে পাচ্ছেন আমার এখন 4952 কিলোমিটার হচ্ছে ওডো, 4952 কিলোমিটার হচ্ছে আমার এখন ওডোমিটার। তো দর্শক, আসলে এই বাইকটি আমি এই 5000 কিলোমিটারে মূলত হচ্ছে দুইবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি। আসলে আপনারা যখনই বাইক কিনবেন, বাইক কেনার পরেই আপনারা যে শোরুম রয়েছে, শোরুমের যে ইঞ্জিনিয়ার রয়েছে, সেই ইঞ্জিনিয়াররা আপনাদেরকে বলে থাকবে ভাই প্রথম 300 কিলোমিটারে একবার ইঞ্জিন অয়েল পাল্টাবেন, তারপরে 500 কিলোমিটার হলে একবার ইঞ্জিন অয়েল পাল্টাবেন। ঠিক আছে, এগুলো আসলে মিথ্যা কথা। তো দেখেন, আসলে সাশ্রয়ীভাবে বাইক রাইড করতে গেলে আপনাকে অবশ্যই ইউজার ম্যানুয়াল বইটা ফলো করতে হবে এবং আমার সামনে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে FZS ভার্সন 3 হচ্ছে ইউজার ম্যানুয়াল বুক। তো আমি যদি এখানকার একটু ছবিটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে আমার FZS ভার্সন 3 হচ্ছে ইউজার ম্যানুয়াল বুক। এবং আমি যদি আপনাদেরকে দেখাই কেন আমি মাত্র 5000 কিলোমিটারে মাত্র 2টি ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখেন, এই যে এখানটাতে আপনারা যখন এই যে পিরিয়ডিক মেনটেনেন্স যে অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা রয়েছে, এখানে যদি বইটা পড়েন, এই বইতে আপনাদের এখানে লেখা দেখবেন এই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ। প্রথম হচ্ছে 1000 কিলোমিটার, তো দেখতে পাচ্ছেন প্রথম 1000 কিলোমিটার এই হচ্ছে ইঞ্জিন অয়েল এই চেঞ্জ। তারপরে আপনারা যদি দেখেন 4000 কিলোমিটার, এই 4000 কিলোমিটারে কিন্তু আমি পরিবর্তন করেছি। ঠিক আছে, তো প্রথম একবার 1000-এ পরিবর্তন করেছি, তারপরে 4000, তারপরে 7000, তারপরে 10000। তার মানে এখন আমি যে অয়েলটা পরিবর্তন করেছি 4000-এ, সেটা দিয়ে আমি মাত্র 1000 কিলো চালিয়েছি। আরো 2000 কিলোর পরে মানে যখন 7000 আমার ওডোমিটারে 7000 আসবে, তখন আমাকে কিন্তু আবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। তো আমার জায়গায় যদি আপনারা হতেন, আপনারা অবশ্যই এতদিনে 4-5টা ইঞ্জিন অয়েল পরিবর্তন করে ফেলতেন। আসলে এটার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল বিক্রির একটা ধান্দা মাত্র। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে হয় কি, আমি এই যে দুইটা অয়েলে মাত্র 2টা অয়েল দিয়ে আমি অলরেডি আমার বাইকটাকে 5000 কিলোমিটার রান করে ফেলেছি। এবং হচ্ছে এই বাইকটা আমি এই 5000 কিলোমিটারে শুধুমাত্র একবার আমার সামনের যে ব্রেক প্যাড রয়েছে, কারণ পিছনের ব্রেক FZS বাইকগুলোর পিছনের ব্রেক শোর দাম কিন্তু অনেক বেশি, যার কারণে আমি একটু সামনের ব্রেকটাকে বেশি ধরি। আর সামনের ব্রেকে কিন্তু প্রত্যেকটা বাইকের ব্রেকের 60 বা 70% কন্ট্রোল করে হচ্ছে সামনের ব্রেকটাতে। ঠিক আছে, তো যার কারণে সামনের ব্রেকটা বেশি ধরার কারণে আমার 4500 কিলোমিটার যখন আমার গাড়িটা হয়, তখন আমাকে কিন্তু একবার সামনের ব্রেক শো জোড়া পরিবর্তন করতে হয়েছে। এছাড়া আমি শুধুমাত্র তেল ভরেছি এবং এই তেল ভরা ছাড়া আর 2টা ইঞ্জিন অয়েল ছাড়া আমার এই বাইকে এক্সট্রা কিন্তু কোনো মানে রেগুলার রাইড করার জন্য এক্সট্রা কিন্তু কোনো কিছু লাগানোর প্রয়োজন হয়নি। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, এই বাইকটা যে আমি 5000 কিলো চালালাম, তাতে আমি যেটা পেলাম সেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ আপনারা যদি হাইওয়ে রোডে বাইকটাকে রাইড করেন তাহলে আপনারা 40 মাইলেজ পাবেন, 45-এর মতো মাইলেজ পাবেন। বাট ভাঙাচোরা রাস্তায় বা ওভারলোড নিয়ে যদি রাইড করেন তাহলে 38 বা 40-এর মতো আপনারা মাইলেজ পাবেন। এক্ষেত্রে আসলে রাইডিং কন্ডিশন, তারপরে টায়ার প্রেসার, আর হচ্ছে এটার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি, এই সব কিছুর উপরে মূলত হচ্ছে বাইকের ইয়েটা নির্ভর করবে, আপনার মাইলেজটা নির্ভর করবে। তো আমি অন অ্যান অ্যাভারেজ বলতে পারি যে এই বাইকটা দিয়ে আমি অলরেডি 40-এর মতো আমি মাইলেজ পাচ্ছি। হয়তো কখনো 43 পাচ্ছি, কখনো 38 পাচ্ছি, তো ধরে নিতে পারি আমরা 40-এর মতো মাইলেজ পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই 5000 কিলোমিটার চালিয়ে আমি যা বুঝেছি, এই বাইকটা যারা হচ্ছে মানে একেবারেই লং ট্যুর করেন না, দেখা যাচ্ছে যারা রেগুলার রাইড করেন এবং হচ্ছে দৈনিক 50, 60, 70 কিলোমিটার রাইড করেন, তাদের জন্য একটি খুবই ভালো মানের একটি বাইক। কেন ভালো মানের? কারণ এই বাইকটাতে খুবই ভালো ব্যালেন্স এবং খুবই ভালো কমফোর্ট পাওয়া যায়। কারণটা হচ্ছে এর এই প্লেন সিট
এবং হচ্ছে চওড়া সিট। এই চওড়া এবং প্লেন সিটের কারণে এটাতে আপনারা খুব ভালোভাবে আপনারা হচ্ছে রিল্যাক্সে বাইকটাকে রাইড করতে পারবেন, এবং আপনাদেরকে মাথা বা ঘাড় ঝুঁকে যে চালাবেন সেরকম কোনো কিছু কিন্তু করা লাগবে না। তো আপনি রাইড করতে পারবেন। তবে এই বাইকটার আবার কিছু সমস্যা আছে। সমস্যাগুলো হচ্ছে এই 5000 কিলোমিটার চালিয়ে আমি যেটুকু বুঝেছি সেটি হচ্ছে হাইওয়েতে আপনারা বাইকটা যখন রাইড করবেন, দেখা যাচ্ছে হাইওয়েতে সকল বাইক গাড়ি ঘোড়া রাস্তাঘাটে যানবাহন যা চলে এগুলো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে 70, 80, 90 স্পিডেরও বেশি স্পিডে চলে। তো এই বাইকটাতে যখন আপনারা দুইজন নিয়ে রাইড করবেন এবং দুইজন নিয়ে রাইড করা অবস্থায় হাইওয়েতে যখন এই বাইকটা 80+ স্পিড উঠবে, তারপরে কিন্তু এর বেশি একটা জোর থাকে না। তো যদি সিঙ্গেল নিয়ে আপনারা রাইড করেন তাহলে হয়তো 90 পর্যন্ত একটা জোর পাবেন বা 85 পর্যন্ত একটা জোর পাবেন। এরপরে কিন্তু অতিরিক্ত যে পাওয়ার বা জোরটা সেটা কিন্তু পাবেন না, যেটা হচ্ছে জিক্সারে আপনারা পাবেন, কিন্তু এফজেডএস এ কিন্তু এই জোরটা পাবেন না, যে পাওয়ারটা পাবেন না। এই পাওয়ারটা না পাওয়ার কারণে হাইওয়ে রোডে 80+ স্পিডের কোনো গাড়িকে অতিক্রম করতে গেলে আপনাদেরকে একটু দেখে শুনে বুঝে তারপরে সময় নিয়ে তারপরে হচ্ছে ওভারটেকিং করতে হবে, সেখানটাতে একটু সমস্যা রয়েছে। এছাড়া আর কোনো দিক দিয়ে আমার কাছে বাইকটি কিন্তু কোনোভাবেই কিন্তু দুর্বল মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমার সব সময় তো আর দেখা যাচ্ছে আমি হাইওয়েতে রাইড করি না, প্লাস সব সময় দেখা যাচ্ছে আমি ট্যুর করি না, হ্যাঁ, দেখা যাচ্ছে তার কারণে আমার জন্য এই বাইকটি কিন্তু একেবারেই পারফেক্ট। তবে যারা রেগুলার ট্যুর করেন তাদের জন্য এই বাইকটা আমি পারফেক্ট বলে মনে করি না, কারণ হচ্ছে হাইওয়েতে 80-90 স্পিডে যেটা বললাম এটা হচ্ছে ওভারটেকিং এর সময় একটু আপনাকে বিপদে ফেলতে পারে। আর সেকেন্ড নাম্বার বা থার্ড নাম্বার বিষয় যদি হিসেব করে বলি, বাইকটাতে হচ্ছে আপনার আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই বাইকটাই 5000 কিলোমিটার রাইড করার পর আমি যেটা বুঝলাম এটার একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে যখন বাইকটা রিজার্ভে আসবে তখন এইখানটাতে হচ্ছে ফুয়েল ইন্ডিকেটরটা লাফাবে এবং হচ্ছে অ্যাপ ট্রিপটা চলে আসে। তো অ্যাপ ট্রিপ যখন আসে, অ্যাপ ট্রিপ আসলে এই বাইকটাতে নিশ্চিত আপনারা অ্যাপ ট্রিপ আসার পরেও 60 কিলোমিটার আপনারা কিন্তু চালাতে পারবেন, যেটা এফজেডএস V2 তে তাও আপনারা 60 কিলোমিটার চালাতে পারবেন, কিন্তু এফজেডএস V2 যদি আপনারা ব্যবহার করেন সেখানে 5 লিটার বা 4 লিটার তেল থাকার পরেও দেখা যাবে অনেকের বাইকে কিন্তু তেলের কাটাটা লাফায়, কিন্তু এই বাইকটাতে সেই সমস্যাটা কিন্তু আমি দেখি নাই। এছাড়াও এই বাইকটাতে দেখেন আমি এই যে ইঞ্জিনের জন্য ইঞ্জিনের যেই মেইন ব্লক রয়েছে, মেইন ব্লকের ইঞ্জিন অয়েল কুলার আমি ইনস্টল করেছি, এখানে আমি রেডিয়েটর ইনস্টল করেছি। এটা হচ্ছে মূলত কি আমার এক্সপেরিমেন্টাল পারপাস প্লাস শখের বসে আমি ইনস্টল করেছি, এবং আমি হাইওয়ে রাইডিংয়ে এটা ইনস্টল করার পরে দেখলাম হাইওয়ে রাইড যখন আমি করি বা লং ট্যুর যখন আমি করি তখন লং ট্যুরের ওইখানে আপনার হচ্ছে দেখা যায় একটানা 30-40 কিলোমিটার একটা বাইক রাইড করার পরে বাইকের পারফরমেন্সটা কেমন যেন কমে যায়, মনে হয় কি বাইকের পাওয়ারটা নাই, মনে হয় কি বাইকের ইঞ্জিনটা একটা খসখসের মতো আওয়াজ করছে, ঠিক আছে। তো রেডিয়েটরটা লাগানোর উদ্দেশ্য হলো এটা যে ইঞ্জিনের যেই ভিতরের ইঞ্জিন অয়েলটা রয়েছে সেই অয়েলটা যাতে মোটামুটি তুলনামূলক অন্য আরেকটা বাইকের থেকেও একটু ঠান্ডা থাকে, এবং সেই ঠান্ডাটা যদি থাকে তাহলে দেখা যাচ্ছে ইঞ্জিনের পারফরমেন্সটা কিন্তু স্টেবল ভাবে ধরে রাখে। তো সেজন্যই মূলত হচ্ছে আমি এই অয়েল কুলারটা ইনস্টল করেছি। এটা যে সবাই ইনস্টল করবেন বা করতে হবে এমন কোনো ব্যাপার নেই। যারা এই রেডিয়েটরটা কিভাবে ইনস্টল করেছি বা রেডিয়েটরের সুবিধা অসুবিধা কি এইসব বিষয় নিয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে তারা ডেসক্রিপশন বক্সটা ফলো করতে পারেন, সেখানে আমি এই কিভাবে লাগিয়েছি এটা তার সবকিছু কিন্তু আমি একটা ভিডিও করে রেখেছি, চাইলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর এছাড়া এই 5000 কিলোমিটারে আমি এই বাইকের পিছনে কিন্তু আর 4 আনা পয়সাও কিন্তু খরচ করি নাই, এবং এই বাইকটা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে সার্ভিস দিচ্ছে। আর হচ্ছে এটার যেই আছে ড্রাইভ চেন রয়েছে এই পাশে, সেই ড্রাইভ চেনকে আপনারা হচ্ছে 15 দিন 10-15 দিন 20 দিন পর পর আপনাদেরকে অবশ্যই ড্রাইভ চেনটাকে ক্লিন করতে হবে, ওয়াশ করতে হবে। এটা যদি আপনারা করতে পারেন, আর হচ্ছে কোম্পানির যে ইউজার ম্যানুয়াল বুকের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মতো যদি আপনি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করেন তাহলে আপনারা সাশ্রয়ীভাবে কিন্তু এই বাইকটা রাইড করতে পারবেন। তো আমার ক্ষেত্রে হয়েছে আমি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করি হচ্ছে প্রতি 3000 কিলো, মানে প্রথমটা আপনাকে 1000 কিলোমিটারে পরিবর্তন করতে হবে, এর পরের গুলো হচ্ছে প্রত্যেক 3000 কিলোমিটার পর পর, মানে ওডোমিটারের রিডিং যখন 4000 আসবে তখন, ওডোমিটারের রিডিং যখন 7000 তখন পরিবর্তন করতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার হচ্ছে প্রথম 1000 একবার পাল্টাতে হবে, তারপরে 4000, তারপরে 7000, তারপরে 10000। তার মানে প্রতিবার ইঞ্জিন অয়েল
পরিবর্তনের সময় আপনাকে অবশ্যই ইঞ্জিন অয়েল ফিল্টারটা কিন্তু এই বাইকে পরিবর্তন করতে হবে এবং অবশ্যই যখন আপনারা ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করবেন তখন 100 ml ইঞ্জিন অয়েল বেশি দিতে হবে। তার মানে এই বাইকটার পিছনে আমার খরচ হচ্ছে প্রতি 3000 কিলোমিটার পর পর 1100 ml করে ইঞ্জিন অয়েল, ঠিক আছে। যেহেতু আমি প্রতি 3000 পর পর আমাকে ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করতে হয়, সেজন্য আমি 1100 ml করে অয়েল দিই। এছাড়া এই বাইকটার পিছনে আমার 4 আনা পয়সাও কিন্তু খরচ পড়ে নাই। তো দর্শক, এই বাইকটা নিয়ে আমি মোটামুটি হ্যাপি আছি। আমার যেটুকু রেগুলার রাইড প্রয়োজন বা যেগুলো রেগুলার আমি যে রাইডটা করি সেই রাইডের জন্য এই বাইকটা আমাকে কিন্তু খুব পারফেক্ট ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে এই বাইকটা নেওয়াতে দেখা যাচ্ছে অনেকের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে ট্যাঙ্ক প্যাডের সমস্যাটা। তো এই ট্যাঙ্ক প্যাডের সমস্যাটা হয় কি, একটি মাত্র নাটের উপরে, মানে এখানে একটি মাত্র যে নাট থাকে, নাটের উপরে এই ট্যাঙ্কের কাভারটা কিন্তু কানটা কিন্তু লেগে থাকে। আর যখন দেখা যাচ্ছে আপনারা ওভারলোড নেবেন, মানে 3 জন বসবেন, তখন এইখানটাতে যদি চাপ পড়ে অথবা আপনারা যদি কোনো ছোট বাচ্চা নেন এই ট্যাঙ্কের উপরে বা এখানে চাপ দিয়ে বসান, অটোমেটিক্যালি কিন্তু এটা ভেঙে যাবে। তো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রেখেই কিন্তু এই বাইকটা যারা ক্রয় করবেন তারা কিন্তু এটা মাথায় রেখে বাইকটা ক্রয় করবেন। প্লাস হচ্ছে এই বাইকটার আরেকটা সুবিধার কথা যদি বলি, সে পিছনের গ্র্যাব রেলটা অনেক বড় এবং ফুল গ্র্যাব রেল থাকার কারণে দেখা যাচ্ছে এইখানটা এই জায়গাটাতেও কেউ না কেউ বসতে পারে এইটার উপরে ভার দিয়ে, এতে পিছনের এই প্লাস্টিক বা এগুলো ভাঙার কোনো সম্ভাবনা নেই। তো দর্শক, এটি হচ্ছে আমার 5000 কিলোমিটারের অভিজ্ঞতা। প্লাস হচ্ছে আমি মোটামুটি এই বাইকটা নিয়ে আসলে অনেক সন্তুষ্ট। তো আসলে ইয়ামাহাকে ধন্যবাদ এরকম একটি সুন্দর বাইক মার্কেটে দেওয়ার জন্য, বা আমরা কিনেছি এবং আমাদেরকে সার্ভিসটা দেওয়ার জন্য ধন্যবাদ। তবে এই যে ট্যাঙ্ক ভাঙার যে বিষয়গুলো, এগুলো আসলে আপনাকে মানতেই হবে, কারণ প্রয়োজনে আপনি সিদ্ধান্ত বদলে আপনি অন্য বাইক নিতে পারেন। হ্যাঁ, এখন এরা আসলে যেই মডেলটা করেছে, মডেল অনুপাতে তারা আসলে মূলত একটি মাত্র ক্লাম করেছে, এটা আপনাকে মানতেই হবে। এছাড়া এই বাইকটা নিয়ে আমার কাছে সমস্যা বলে তেমন কোনো কিছু কিন্তু মনে হয় নাই। আর বাইকটি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আমার এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কমেন্টের আমি উত্তর দিয়ে দিব। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।